আসসালামু আলাইকুম। আমি মিস্টার জামান, কাজ করছি বিজনেস অটোমেশন লিমিটেডে টেকনিক্যাল টিম লিড হিসেবে। আজকে আমি মূলত আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি, এখানে আমরা কিছু টার্ম শিখব। উদ্দেশ্য হচ্ছে ডকার নিয়ে কাজ করা। তো এটার বেশ কয়েকটা সিরিজ হবে। বেশ কয়েকটা সিরিজে আমি আমার চেষ্টা থাকবে আপনাদেরকে এই অ্যাট দ্য এন্ড একটা প্রফেশনাল ডেভেলপার হিসেবে ডকার নিয়ে কাজ করার জন্য যে অ্যাডভান্স নলেজ থাকা দরকার সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আসলে এখানে থিওরিটিক্যালি শুরু হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। তো প্রথমে বেশ কিছু বিষয় আমাদের অবশ্যই নলেজ থাকা দরকার, যেটা জানলে আসলে আমরা পরবর্তীতে যেসব টার্ম ইউজ করব, যে কথাগুলো বলবো বা কাজগুলো করব, সেগুলো অনেকটা ইজি মনে হবে। তো আমি একেবারে বিগিনিং থেকে শুরু করছি, একেবারে বেসিক কিছু নলেজ, দেন আমরা চলে যাব ডকারের প্র্যাকটিক্যাল যেসব সেশন আছে সেগুলোতে। তো এটা কয়েকটা সিরিজ হবে, যেটা আমি আগেই বলেছি। তো যে বিষয়গুলো আমাদেরকে প্রাথমিকভাবে জানা অত্যন্ত জরুরি, তার মধ্যে একটা আছে ভার্চুয়ালাইজেশন। আমি তাড়াতাড়ি লেখার জন্য ডেফিনেটলি হয়তো দেখা যাবে পরিষ্কার করে লিখতে পারছি না। ভার্চুয়ালাইজেশন, কন্টেনারাইজেশন, তারপরে হাইপারভাইজর, কার্নেল, এইসব বেসিক বিষয়গুলোতে আমাদের আলোচনা থাকবে। এবং ডকারের কনসেপ্ট আসলে এইগুলোর সাথে কিভাবে আসলে ইন্টিগ্রেট হলো সে বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো এই বিষয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমেই আমি একটা ইনফরমেশন একটু ড্র করি। যেমন মনে করেন আমাদের কম্পিউটার কি থাকে? হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের মধ্যে আমাদের ওএস দেয়া থাকে, ওএস অপারেটিং সিস্টেম। তো এই হার্ডওয়্যারের মধ্যে আমার কি আছে? আমাদের মনে করেন রিসোর্স ধরলাম, এটা এই রিসোর্সের মধ্যে কি আছে? র্যাম আছে, প্রসেসর আছে, তারপর ডিস্ক আছে, এইচডিডি। আমাদের কিছু রিসোর্স আছে, যেই আরও অনেকগুলো গ্রাফিক্স কার্ড, অডিও ড্রাইভ, আরও অনেক 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 রিসোর্স আছে যেগুলো একটা হার্ডওয়্যারের মধ্যে থাকে। তো বেসিক্যালি এই রিসোর্সগুলো আসলে খুব কমন মেমোরি নিয়ে কাজ করে। তো মেমোরি এবং প্রসেসর এক্সিকিউশন নিয়ে কাজ করে। তো এটার নাম বলা হয়েছে। আরও অনেক হার্ডওয়্যার আছে। তো এই ওএসটা এই হার্ডওয়্যারের উপরে আছে। এখন আমি কি করলাম? আমি কিছু সফটওয়্যার লাইক ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের গেমস, এরকম বিভিন্ন রকম সফটওয়্যার আছে। তো আমাদের এই ওএসের মধ্যে একটা কার্নেল আছে। মূলত যখন আমি কোনো কিছু দেখতে চাই, ব্রাউজারে কোনো একটা সাইট দেখতে চাই, আমি ব্রাউজারটা ওপেন করলাম, তারপরে বিভিন্ন সাইট দেখলাম, কিন্তু এই ব্রাউজারটাকে এক্সিকিউট করা, এই ব্রাউজারটা কাজ করবে সব কিছু এই ওএসের উপর। কিন্তু যে রিসোর্সগুলো, হার্ডওয়্যার রিসোর্সগুলো এই সফটওয়্যারের এই ব্রাউজারে লাগবে, সেইটা আসলে যে প্রোভাইড করবে, হার্ডওয়্যার যে প্রয়োজনীয় রিসোর্স আমার লাগবে, তার জন্য কার্নেলটা
একটা মিডলওয়্যার হিসেবে কাজ করতেছে। ওএসএ মানে এই ব্রাউজার বা মিডিয়া প্লেয়ার এরা রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্টগুলো আসলে কার্নেল রিসিভ করছে, কার্নেল রিসিভ করে ওএসের মাধ্যমে এই হার্ডওয়্যারের যে কনফিগারেশন তাকে জানিয়ে দিচ্ছে যে এই এই রিসোর্স দরকার, এই রিসোর্সগুলো তুমি আমাকে দাও। তো এখন এই কার্নেলটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে যদি আলোচনা করা যায় অনেক বড় একটা আলোচনা হবে। আমি বেসিক্যালি যেটা বলতে চাই যে আমাদের সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুইটার মধ্যে, আমরা যে সফটওয়্যার ইউজ করছি হার্ডওয়্যার ইউজ করছি, দুইটার মধ্যে একটা ব্রিজ তৈরি করার জন্য মূলত কার্নেল কাজ করছে। তো এখন এভাবে তো আমরা কাজ করতেছি, আমরা তো ডিরেক্টলি হার্ডওয়্যারকে বলতে পারি না যে আমার এই লাগবে। তো এখন যাই হোক এই সিস্টেমটা চালু আছে, এই সিস্টেমটা চালু আছে এবং এই সিস্টেমে আমরা সফটওয়্যার ইউজ করছি। এখন প্রবলেম হচ্ছে আমরা যে ক্লাউড কম্পিউটিংয়ের কথা বলি বা আমরা ক্লাউড হোস্টিংয়ের কথা বলি, আমাদের যে রিসোর্স লাগে, যে পরিমাণ আমাদের সার্ভার রিসোর্স প্রয়োজন হয়, এটা কিন্তু প্রোভাইড করতে পারছে না। এই পর্যন্তই এইভাবে একটা সিঙ্গেল সফটওয়্যার বা বেশ কিছু প্রয়োজনীয় সফটওয়্যার আমি ইনস্টল করতে পারতেছি একজন ক্লায়েন্টের জন্য, একজন ক্লায়েন্ট এটা ইউজ করছে, তো এখন সে হ্যাপি। তো কিন্তু আরও অনেক ইউজার আছে, আরও অনেক ইউজার আছে সেম কনফিগার বা তার চেয়ে বেশি কনফিগার, তারা পাচ্ছে না, তারা আনহ্যাপি। তো কি করা যাবে এখন? এই প্রবলেমটাকে সলভ করার জন্য একটা ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট চলে আসছে। এটা কিসের একটু দেখি আমরা সেটা কীরকম। এখানে হার্ডওয়্যার আছে, এখানে ওএস আছে, এটাকে আসলে বেজ ওএস বলে, বেজ ওএস বলে। এখন এই ওএস এর উপরে অনেকগুলো ভার্চুয়ালাইজড ওএস ইউজ করা হচ্ছে, যেমন এরকম একটা ওএস আছে, আর একটা ওএস বক্স আছে, আর একটা ওএস বক্স আছে, কি আছে এখানে একটা ওএস আছে, ওএস 1, ওএস 2, ওএস 3, এখানে অ্যাপ চলতেছে, অ্যাপ চলতেছে, অ্যাপ চলতেছে। এই ক্লায়েন্ট খুশি, এই ক্লায়েন্টও খুশি, সে সার্ভিস পাচ্ছে, এই ক্লায়েন্টও খুশি, সার্ভিস পাচ্ছে। কিন্তু এই যে আলাদা আলাদা সফটওয়্যার এগুলো কি করছে, এই আলাদা আলাদা ওএস, এটা উইন্ডোজ হতে পারে, এটা লিনাক্সের ফেডরাও হতে পারে, এটা লিনাক্সের সেন্টোস হতে পারে, আলাদা আলাদা ওএস। তো এইগুলো আসলে এই হার্ডওয়্যার রিসোর্সকেই নিচ্ছে, হার্ডওয়্যার রিসোর্সকে নিচ্ছে, কিন্তু সরাসরি একটা ওএসের উপর তো আর একটা ওএস ইনস্টল হতে পারে না। তো এইখানে একটা মিডলওয়্যার আসলে কাজ করে, এখানে একটা মিডলওয়্যার কাজ করে যার নাম হচ্ছে হাইপারভাইজার। ডেলের আছে ভিএমওয়্যার, উইন্ডোজের আছে হাইপার-ভি, এরকম আরও আছে যারা এই মিডলওয়্যার হিসেবে কাজ করতেছে, মিডলওয়্যার হিসেবে কাজ করছে। এর কাজটা হচ্ছে এই যে একটা সিস্টেম তৈরি হচ্ছে ভার্চুয়ালি, এই পুরো একটা ওএসের উপরে একটা আলাদা একটা আইসোলেটেড একটা সিস্টেম হচ্ছে যার ওএস থাকবে, এখানে সফটওয়্যার ইনস্টল হবে, হোয়াটএভার এই ক্লায়েন্ট যত সফটওয়্যার তার দরকার সে ইনস্টল করবে। এখন এই সিস্টেমের জন্য যে কনফিগার, হয়তো এটা 8 কোর, তারপরে 32 জিবি র্যাম, তারপরে 1 টেরাবাইট এইচডিডি, এইটা হয়তো একে 2 করে দিল, 2 কোর, একে 2 দিল, একে 2 দিল, এইভাবে 2 কোর করে
অ্যালোকেট করলো। এই অ্যালোকেশন করা এবং আলাদা একটা ভার্চুয়ালাইজেশন করার জন্য এই হাইপারভাইজারটা কাজ করছে। হাইপারভাইজার ভিএমওয়ার হতে পারে, হাইপার-ভিউ হতে পারে, হোয়াটএভার। এখন এইভাবে কাজ করার ক্ষেত্রে একটা বিশাল একটা সলিউশন হয়ে গেল, কারণ এক একজন ক্লায়েন্টের জন্য এক একটা করে যদি এক মেশিন তৈরি করা লাগতো, তাহলে কিন্তু একটা বিশাল কস্টলি একটা ব্যাপার হয়ে যেত, এবং এটাকে ম্যানেজ করা বা এই প্রত্যেকটা ক্লায়েন্টের ইন্ডিভিজুয়ালভাবে ম্যানেজ করা, এটাও তার জন্য কস্টলি, এবং এটা আসলে আমাদের যে ইন্টারনেটের যে বিপ্লব, সেটা সম্ভব হতো না। তো এখন এইভাবে ক্লায়েন্টগুলো বেশ হ্যাপি আছে, কোনো সমস্যা নেই, চলছে। কিন্তু মানুষের রিকোয়ারমেন্ট তো আস্তে আস্তে আরও আপডেট হয়, রিকোয়ারমেন্ট আরও পরিবর্তন হয়, রিকোয়ারমেন্টের আরও প্রয়োজনীয়তা বাড়ে। তো এখন ধরলাম এই ক্লায়েন্টের এখানে দুটো সফটওয়্যার আছে, এখানে দুটো সফটওয়্যার আছে, SOFT সফটওয়্যার 1, SOFT সফটওয়্যার 2। তাহলে আমি এখানে কিন্তু একটা আমরা এই ভার্চুয়ালাইজেশনের ফুল কনসেপ্টটা কিন্তু আমরা দেখলাম একটা অ্যাট এ গ্ল্যান্স, যে একটা হার্ডওয়্যার রিসোর্সগুলোকে এই বিভিন্ন ভার্চুয়ালাইজ করে আলাদা আলাদা পিসির মতো, যখন এই পিসিতে কেউ লগ ইন করবে, এই সিস্টেম লগ ইন করবে, সে আসলে দেখবে তার কোরা প্রসেসর আছে, হয়তো 8 GB হার্ড ডিস্ক আছে, তার হয়তো 228 GB হার্ড ডিস্ক আছে, এরকম কিছু আছে। কিন্তু ওই যেটা বলতেছি, এখন এই ক্লায়েন্টটা আবার কী করলো, একটা সফটওয়্যার, দুইটা সফটওয়্যার ইনস্টল করছে এর মধ্যে। এই সফটওয়্যারের জন্য নোড 12X প্রয়োজন, এই সফটওয়্যারের জন্য নোড 14X প্রয়োজন। এখন এই ওএস বাবা তো আসলে যখন রান করবে এই সফটওয়্যার 1-এর জন্য, ও কীভাবে বুঝবে যে নোট 12 দিতে হবে বা সফটওয়্যার 2-র জন্য নোট 14 দিতে হবে? হয়তো তাকে আমি ডিফাইন করে দিতে পারি, তুমি রান করার সময় এইটা দিবা, নোট 14 দিবা, কিন্তু সিঙ্গেল টাইমে তো দুইটা সফটওয়্যারের ডিফারেন্ট ভার্সন তো ও চালাতে পারতেছে না, এটা তো সম্ভব না। তাহলে এখন কী করবে? এর তো একটা প্রবলেম হয়ে দাঁড়ালো। আমরা এইটাকে একটু আরেকটু ডিগ ডাউন করে একটু ভিতরে আসি। বিষয়টা যদি এইরকম হয়, হার্ডওয়্যার আছে, বেজ ওএস আছে, এইখানে একটা ভিএম যার ওএস, যেখানে SOFT সফটওয়্যার 1, সফটওয়্যার 2 আছে। এখন নোড মানে দুইটা তো একসাথে দেওয়া যাচ্ছে না, বেচারা কি করলো, তাহলে এইখানে সে আর একটা ভার্চুয়াল মেশিন নিল, OS 2, এইখানে সফটওয়্যার 2কে দিল, আর এখানে নোড 12 কাজ করছে, এখানে নোড 14 কাজ করছে। ভালো, এখন আলাদা আলাদা ভিএম হলো, তারপরে আলাদাভাবে কাজ করছে। বাবা তুমি সুন্দরভাবে কাজ করো, ক্লায়েন্ট যথেষ্ট হ্যাপি। বাট প্রবলেম হচ্ছে, ক্লায়েন্ট কিন্তু এইখানে বড় রকম একটা মানে একটা ঘাপলা লাগিয়ে ফেলছে। ছোট্ট একটা কাজের জন্য আলাদা, এই যে আমি একটা আলাদা ভিএম তৈরি করলাম, এর জন্য তো একটা রিসোর্স এখান থেকে অলরেডি নিছে, ধরলাম এই পর্যন্ত নিছে, নিজের এই বেজ তো একটা নিয়েই রাখছে, তার মধ্যে এটা আবার এতটুকু নিল, তারপর এইটার জন্য আবার এতটুকু নেওয়া হলো। তাহলে আমার ছোট অপারেশনের জন্য আলাদা আলাদা ভিএম তৈরি করব, আলাদাভাবে কাজ করব, তাহলে তো এটা একটা মানে বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কস্ট আসলে কমছে না, আসলে একই কনফিগারেশনে সব কিছু সেট আপ করে খালি ভার্সনের জন্য দুইটা আলাদা ভিএম তৈরি করছে। তো এইখানে
এটা এই ভার্চুয়ালাইজেশনটাকেই আসলে একটু আপডেট করা হয়েছে, যেটা আসলে এটা হলো হার্ডওয়্যার লেভেল ভার্চুয়ালাইজেশন। এখন সফটওয়্যার লেভেলের একটা ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট 2007 সালে শুরু হয় এবং 2008 সালে আসলে এটা কমপ্লিটলি মার্কেটে আসে, যেটা আমরা কন্টেনারাইজেশন বলছি। বিষয়টা আসলে সিম্পল, বিষয়টা একেবারেই সাধারণভাবে একটু দেখি আমরা। কোনো সমস্যা নাই, ওই হার্ডওয়্যার থাকবে, তারপরে বেজ ওএস থাকবে, বেজ ওএস থাকবে। এই বেজ ওএসের উপরে একটা মিডলওয়্যার কাজ করবে, একটা মিডলওয়্যার কাজ করবে, যে কিনা সফটওয়্যার শুনে কাজ করবে। তো কি হচ্ছে, আমি ওই কনসেপ্টে আছি, একটা আলাদা একটা কন্টেন্ট যেখানে একটা ওএস আছে, এরকম আর একটা কন্টেইনার যেখানে একটা ওএস আছে। এটাকে আমি ইমেজও বলতে পারি, একটা ইমেজও বলতে পারি। এটা একটা ছোট্ট একটা ইমেজ, মানে উবুন্টু কি করেছে, উবুন্টু মানে ডকার নামক একটা কনসেপ্ট চলে আসছে। ডকার মানে ডকার কম্প্যাটেবল, ডকার খুবই ছোট, একেবারে ছোট্ট মিনিমাইজড, এটাকে একেবারে ছোট একটা মানে উবুন্টুর একেবারে সিম্পল মিনিমাইজড বলবো, একটা জাস্ট একটা ওএস তৈরি করেছে যেটা খুবই লাইটওয়েট। তো সে কী করে, এই যখন একটা কন্টেইনার তৈরি হয় তখন কন্টেইনারের মধ্যে সে একটা ওএস সেট আপ হয়। ওএস সেট আপ হওয়ার পরে এখন এই ওএস সেট আপ হলো, ওএস সেট আপ হওয়ার পরে এখানে আমার নোড, মনে করলাম নোড 12 আছে, এখানে সফটওয়্যার 1 আছে, 1 আছে। এখানে কিন্তু আমার ভার্চুয়ালাইজড হচ্ছে না, আমি আলাদা আলাদা ভিএম তৈরি করছি না, একটা কন্টেইনার তৈরি করছি। তো এইখানে সফটওয়্যার 2, এখানে নোড 12, নোড 14 কাজ করছে। এখন এই টোটাল সফটওয়্যার, তারপরে নোড 12, তার ভিতরে ওএস, সব কিছু মিলে এই যে একটা কন্টেইনার, কন্টেইনার কন্টেইনার এখানে এই যে সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন বলছি। তো এই সফটওয়্যার ভার্চুয়ালাইজেশনের বিষয়টা হচ্ছে এরকম যে এই সফটওয়্যার যখন রান করছে, নোড 12 রান করছে, এবং নোড 12 যখন কোনো একটা এক্সিকিউশন করছে তখন তার যত রিকোয়েস্ট আছে সে তার প্যারেন্ট এই বেজ ওএসের কাছে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করছে। খেয়াল করে দেখেন, এই নোড এই তার বেজ ওএসের কাছে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করছে। এখানেও একই বিষয়, তার বেজ ওএসের কাছে তার রিকোয়েস্টগুলো ফরওয়ার্ড করছে। বেজ ওএস কী করছে, জাস্ট এই রিকোয়েস্টগুলোকে এই সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই সফটওয়্যার ভার্চুয়ালাইজেশনের কাজ যে সফটওয়্যারটা করছে সে আসলে কথা বলে বেজ ওএসের সাথে। সে বেজ ওএসকে বলে দিল, ভাই একটা রিকোয়েস্ট আসছে, তুমি এটা হ্যান্ডেল করো। এই বেজ ওএসে আবার কার্নেল টার্নেল বহুত কিছু আছে, সেই কাহিনী তো একটু আগে বললাম। যাক, কীভাবে কাজ করতেছে এটা আপনারা আগেই জানতে পেরেছেন। তো ও কি করতেছে, প্রয়োজনীয় রিসোর্সগুলো যা যা দরকার, সে যে রিসোর্সগুলো অ্যাক্টিভ হওয়া দরকার সেই রিসোর্সগুলোকে অ্যাক্টিভ করে, এবং আসলে এগুলো তো 0-1-এর কম্বিনেশন। যখন হার্ডওয়্যারের কাছে যায় রিকোয়েস্টগুলো 0-1 0-1 হাবি যাবি, মানে এই 0-1-এর কম্বিনেশনের রিকোয়েস্ট, সে সেগুলোকে এক্সিকিউট করে এবং প্রয়োজনীয় কাজটা হচ্ছে। এইরকম আমি অনেক কন্টেইনার তৈরি করতে পারি একটা হার্ডওয়্যার। এইখানে
পুরো কন্টেন্টটা খুবই ছোট্ট একটা পুরো একটা ইমেজ, যে কিনা আসলে নির্দিষ্ট করে সার্ভারের যে রিসোর্স আছে, র্যাম, হার্ড ডিস্ক, তারপর প্রসেসর, এগুলোকে অকুপাই করে রাখতেছে না, যার কারণে কনকারেন্টলি এরা প্রত্যেকেই ভালো একটা কনফিগারেশন শেয়ার করতেছে। এখন কথা হতে পারে এই কন্টেইনার কি ভিএমের ভিএমকে সরিয়ে দিচ্ছে বা ভিএমের অপোজিশন, এরা কি একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী? মোটেই না। একটা ভিএমেও কিন্তু অনেকগুলো কন্টেইনার তৈরি করা যায়। একটা বেজ ওএসের মধ্যে যেরকম একটা কন্টেইনার, অনেকগুলো কন্টেইনার তৈরি করা যায়, একটা বেজ ওএসের মধ্যে দেখা গেলো একটা ভিএম আছে, 10টা ভিএম আছে, তার মধ্যে একটা ভিএমের মধ্যে আমি যদি এই কন্টেনারাইজেশনের কনসেপ্টটা নিয়ে আসি, ওই একটা ভিএম দিয়েই আমি কিন্তু এই সফটওয়্যার 1 সফটওয়্যার 2 চালাইতে পারতাম। তো এইটা হচ্ছে বেসিক বিষয়। এখন আসি এই যে সফটওয়্যার ভার্চুয়ালাইজেশনের বিষয়টা কি। ডকার আসলে এই যে নামটা বলতেছি, ডকার আসলে কন্টেনার বেসড সফটওয়্যারকে এক্সিকিউশনের জন্য কাজ করে। এটা এই ডকারটা আসলে পরিচিত এই কারণে যে আমরা বেশি ইউজার ফ্রেন্ডলি এবং আমরা বেশি এটা ইউজ করছি বিধায়। তা আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো এই ডকার যে কাজটা করে সেই কাজটাই করে, ডকারাইজেশনের কাজটা করে, কন্টেনারাইজেশনের কাজ করে। তো এখন এখানে ডকারের দুটো ভাই আছে, একটা হচ্ছে ডকার ক্লায়েন্ট, ডিমন। ডকার ক্লায়েন্ট ডিমন। ডিমনটা আসলে কি, এই যে আমি বললাম যে সফটওয়্যার ভার্চুয়ালাইজেশন, এই ডিমনটা সরাসরি ওএসের সাথে কথা বলে। ডিমনটা সরাসরি ওএসের সাথে কথা বলে এবং এই ডকার ক্লায়েন্ট কি করে, ডকার ক্লায়েন্ট আসলে কন্টেইনার তৈরি করে। একটা কন্টেইনার ডকার ক্লায়েন্টের দ্বারা কন্টেইনার তৈরি করা যায়। এখন এই যে কন্টেইনারগুলো রান করতেছে, কন্টেইনারগুলো আসলে যখন রান করে, সে আসলে ডিমনের কাছে একটা রিকোয়েস্ট করে, ওই কীভাবে ওএসের মাধ্যমে আর কি। ডিমনের কাছে যখন রিকোয়েস্ট করে, ডিমন তখন কি করে, এই রিকোয়েস্টগুলো ওএসের কাছে দেয় এবং হার্ডওয়্যার সেটা এক্সিকিউশন করে। এই হচ্ছে বেসিক বিষয়। এবং ডকারের আরও অনেকগুলো বিষয় আছে, সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আজকে আমরা পার্ট 1 নিয়ে কথাবার্তা বলছি, থিওরি নিয়ে কথা বলছি। আরও কিছু দু একটা থিওরি সেশন আমরা করে আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালে চলে যাব। তো এইখানে আরেকটা বিষয় বলতে হয় যে আমরা যে একটা বিষয় একটু ক্লিয়ার হওয়া ভালো, যে আমরা মাঝে মধ্যে বলি যে ইমেজ, মাঝে মধ্যে বলি কন্টেইনার। এটা আসলে কি? ডকার ইমেজ, ডকার কন্টেইনার, এটা আসলে কি? এক হচ্ছে ইমেজ, শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা ক্লাস অবজেক্ট নিয়ে সবাই যারা ডেভেলপমেন্টে কাজ করি, ক্লাস এবং অবজেক্ট সম্বন্ধে জানি। ক্লাসটা আসলে একটা ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেম। অর্থাৎ এই ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি থাকবে, ইন্ট a ইকুয়াল টু 10, ইন্ট b ইকুয়াল টু 12, একটা ফাংশন থাকবে বলতেছে রিটার্ন a প্লাস b। তো এই যে টোটালটা একটা ক্লাস, এটা একটা ফ্রেম, জাস্ট একটা ইমেজ। এ আসলে একটা ডেফিনিশন প্রোভাইড করতেছে, নাথিং এলস। কিন্তু যখন এটাকে এই ক্লাসটাকে রান করা হয়, তখন কি হয়, নিউ ধরলাম এটা ক্লাস এ, তাহলে কি হচ্ছে, নিউ এ। তাহলে এখানে আমি একটা কি পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, একটা ক্লাসের একটা অবজেক্ট পাচ্ছি। এই অবজেক্ট কিন্তু আসলে এক্সিকিউশন করে এবং আমার এই
যে ডেফিনেশনটা আছে ডেফিনেশনটাকে এক্সিকিউট করায়। তো এইখানে আসলে কন্টেইনারটা হচ্ছে একটা অবজেক্ট। আমরা যে বিভিন্ন ধরনের এই যে ওএস দিয়ে ওএস উবুন্তুর একটা ওএস, আরও ওএস আছে, তারপরে আমার নোট.js 12 বা যাই হোক, তার মধ্যে সফটওয়্যার, এগুলো দিতে পুরাটাকে একটা আমরা ইমেজে কনভার্ট করলাম। এই ইমেজটা আমরা যে কোনো সার্ভারে যখন আমি এটাকে রান করাবো তখন এই ইমেজটা হয়ে যাবে একটা কন্টেইনার, এবং এই কন্টেইনারটা ডিমনের মাধ্যমে এক্সিকিউশন হবে। সেখানে অবশ্যই ডিমন থাকতে হবে, ডকার ইঞ্জিন যেটা বলা হচ্ছে। তো এখন এইখানে আমি কিন্তু অনেক ধরনের সুবিধা পাচ্ছি, যেমন রিসোর্সটা আমার ইউটিলাইজ হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা যখন একটা সফটওয়্যার আমরা লোকাল এনভায়রনমেন্টে কাজ করি, সেই লোকাল এনভায়রনমেন্টে কাজ করার পরে যে কনফিগারেশনে কাজ করছে, যখন এটা ডিপ্লয়মেন্টে যাবে তখন সেটা দেখা যায় যে কনফিগারেশন বিভিন্ন ধরনের প্রবলেম থাকার কারণে সেখানে একটা বিশাল একটা ঝুঁকি ঝামেলা ফেস করতে হচ্ছে এবং অনেক সময় দিতে হচ্ছে। কিন্তু এইখানে যখন আমি একটা কমপ্লিটলি একটা ইমেজ তৈরি করলাম, এইটাকে আমি কোনো একটা সার্ভারে দিয়ে দিলাম এবং এটাকে রান করলাম, কোনো রকম ঝামেলা ছাড়া সেম আমি লোকাল যেভাবে কাজ করেছি লাইভে সেভাবে কাজ করবে। তো এটা একটা বিরাট সুবিধা। আমি পরবর্তী ক্লাসগুলোতে ডকার নিয়ে আরও ডেপথে যাব, আরও ডেপথ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। আপনাদের সবাইকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।